হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের আলোচনায় আমরা যেটা নিয়ে করব আপনারা দেখতেই পাচ্ছেন, নাট এবং বোল্ট। নাট এবং বোল্ট এতটাই ইম্পর্ট্যান্ট আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এবং সাবস্টেশনের ক্ষেত্রে, সেটা যারা এই ফিল্ডে কাজ করেন তারা অবশ্যই জানেন। তাহলে নাট এবং বোল্ট এই দুটোর ওপরে ডিপেন্ড করে আমাদের টোটাল সাবস্টেশনের যত ক্লাম কানেক্টর এবং ট্রান্সমিশন লাইনের যত ডেড এন্ড কানেক্টর, সাসপেনশন কানেক্টর, হার্ডওয়্যার ফিটিংস, বিভিন্ন রকম যে কানেক্টর আমাদের রয়েছে, মিডস্প্যান, কম্প্রেশন জয়েন্ট অ্যান্ড রিপেয়ার স্লিভ, এগুলোও আছে, কিন্তু এগুলোতে নাট বোল্ট ইউজ হয় না। জেনারেলি যেগুলোতে নাট বোল্ট ইউজ হয়, ডেড এন্ড ইউজ হয়, জাম্পার কোণে ইউজ হয়, সাসপেনশন ক্ল্যাম্পে ইউজ হয়, থ্রু ক্ল্যাম্পে ইউজ হয়, এই ধরনের ক্ল্যাম্পে আমাদের জেনারেলি ইউজ হয়। নাট বোল্ট ইউজ হয় যেখানে আমি সাসপেনশন ক্ল্যাম্পটাকে, সাসপেনশন ডিস্কটাকে ঝুলিয়ে রেখেছি, টেনশন ডিস্কটাকে ঝুলিয়ে রেখেছি, সেইখানে আমাদের কিন্তু ডি স্যাকেল থাকে বা ইউ ক্ল্যাম্প থাকে। সেই ইউ ক্ল্যাম্পের সঙ্গে আমাদের টাওয়ারের একটা জায়গা থাকে, সেখানে আমি ইউ ক্ল্যাম্পটা লাগিয়ে দিই, দিয়ে সেখান থেকে আমি সাসপেনশন ক্ল্যাম্পটাকে ঝুলিয়ে দিই। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাট বোল্টের প্রয়োজনীয়তা আছে এবং সেখানেও সার্ক্লিপ ইউজ করা হয়, যাতে ওটা কোনো কারণে খুলে গেলেও, যেমন প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, প্রাকৃতিক দুর্যোগে যাতে খুলে না যায় এবং খুলে গেলে যাতে আমি সেটাকে পড়ে না যায়, তার জন্য আমরা বিভিন্ন রকম ক্লিপ ইউজ করি ট্রান্সমিশন লাইনে। এখন আজকের আলোচনায় আমরা বলবো যে বিভিন্ন রকম নাট বোল্ট। আমার কাছে আজকে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি 16 নাট। এটা হলো আমাদের 16 নাট আর 16 বোল্ট। এটা আছে আমাদের 12 বোল্ট আর 12 নাট। এই 12 বোল্ট এবং 12 নাট এবং তার সঙ্গে আমরা ইউজ করছি ফ্ল্যাট ওয়াশার। ফ্ল্যাট ওয়াশার আমাদের রয়েছে, ফ্ল্যাট ওয়াশার আমরা ইউজ করি, স্প্রিং ওয়াশার আমরা ইউজ করি। জেনারেলি এখন আমরা কি করি, স্প্রিং ওয়াশারের ইউজটা আমরা বন্ধ করে দিয়েছি, আমরা এখন ফ্ল্যাট ওয়াশার ইউজ করছি। তার কারণ হলো স্প্রিং ওয়াশারটা কি হয়, যদি কোনো কারণে লুজ হয়ে যায়, ট্রান্সমিশন লাইন বলুন আর সাবস্টেশন বলুন, সব জায়গায় কিন্তু এটা একটা মেটাল, আর মেটালের কিন্তু এক্সপানশন এবং কন্ট্রাকশন প্রপার্টি আছে। এই এক্সপানশন এবং কন্ট্রাকশন প্রপার্টির জন্য এই মেটাল কিন্তু বাড়ে কমে। মেটাল যখনই বাড়বে এবং কমবে তখনই কিন্তু এর মধ্যে একটা লুজনেস, টাইটনেস থাকবে না, লুজ জেনারেট হবে, এবং লুজ যখনই হয়ে যাবে তখনই কানেক্টরের মধ্যে একটা হিট জেনারেট করতে শুরু করবে। আর যখনই একটা হিট জেনারেট হবে তখন কিন্তু এর মধ্যে একটা ফ্লাশিং হবে, আর্কিং হবে, এবং এই আর্কিং হতে হতে আস্তে 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 এর যে হিটিং প্রপার্টি আছে সেই হিটিং প্রপার্টি ক্রস করবে। আর হিটিং প্রপার্টি ক্রস করার পরে মেল্টিং প্রপার্টির কাছাকাছি চলে এলে কি হবে, এই মেটালটা তখন মেল্ট হতে শুরু করবে, গলতে শুরু করবে। আমার অভিজ্ঞতার উপরে আমি আপনাকে বলবো যে আমার একটা 220 কেবি লাইন বা ওই ধরনের কোনো লাইন, আমার এক্সপিরিয়েন্স আমি অর্জন করেছি যে প্রচুর যখন কারেন্ট কোনো একটা ফ্লো হয় বা কোনো জায়গায় কোনো লুজনেস হয়, ঝড়ের জন্য হতে পারে বা হঠাৎ বৃষ্টি হলো অনেক দিন পরে, হিট ছিল সে ঠান্ডা হয়ে গেল, সেখানে কি হয়, লুজ হয়ে যায় অটোমেটিক। এটা হলো একদম ন্যাচারাল প্রসিডিওর্স। এই ন্যাচারাল প্রসিডিওর্সে যখন লুজ হয়ে যাবে তখন কি হবে, সেইখান থেকে যখনই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে তখন সেখানে একটা হিট জেনারেট করবে, হিট ডেভেলপ করবে। হিট ডেভেলপ করার পরে সেই জিনিসটা মেল্ট হয়ে যাবে। তা আমার এক্সপিরিয়েন্সের ওপর দেখেছি আমি ডেড এন্ড জাম্পার কোনো এইভাবে মেল্ট হয়ে টপ 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 করে অ্যালুমিনিয়াম ওপর থেকে পড়ছে, এবং সেটা রাত্রেবেলা অবজার্ভ করা যায়, দিনের বেলা বোঝা যায় না, টপ টপ করে পড়ছে, যেন মনে হচ্ছে যেন আগুন পড়ছে। পরে যখন আমরা সেই জায়গাটাকে ইন্সপেকশন করলাম, সেই জায়গাটাকে দেখতে গেলাম বা আমি শাটডাউন নিয়ে লোকটাকে তুললাম, তখন দেখা গেল যে নাটগুলো, 3টে নাট আমার গলে পড়ে গেছে, এবং তার সঙ্গে আমার যে কানেক্টারটি ছিল সেই কানেক্টারটিও প্রায় খুবই বাজে অবস্থা। পারলে আমি ছবিটা কমিউনিটিতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আজকের আলোচনায় যেটা আমার মেন আলোচনা করার বিষয়, সেটা হলো আমাদের বিভিন্ন রকম নাট বোল্ট যেগুলো রয়েছে আমরা ইউজ করি জেনারেলি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদের জানা দরকার যে কোনটাকে কি বলে। একটা নাট মানে M12, সাপোজ এই নাটটা যেটা আমি হাতে তুলেছি এটা হলো M12 নাট।
এই M12 নাটটাকে এম বলা হয় কেন, ফার্স্ট এম বলা হয় কেন? এমটা হলো মেট্রিক, এটা হলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তাহলে এই একটা নাট বোল্টের মধ্যে কি কি আমাদেরকে দেখতে হবে? বেসিক্যালি আমাদের যেগুলো দেখা দরকার সেটা হলো ডায়ামিটার, একটা ডায়ামিটার আমার এখান থেকে দেখতে হবে, আমার পিচ দেখতে হবে, পিচ মানে এর মধ্যে আমার কি ডিস্টেন্স আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার থ্রেডগুলো রয়েছে, এই যে থ্রেডগুলো আমার রয়েছে, এই থ্রেডের একটা থ্রেড থেকে আর একটা থ্রেডের ডিস্টেন্সকে বলা হয় ওয়ান পিচ। আর আমার কি দেখতে হবে? লেন্থ। তাহলে একটা নাট যখন আমি অ্যানালিসিস করব, তাহলে M12 বলতে আমি কি বুঝবো? M12 বলতে আমি বুঝবো M12 ইন্টু 1.5 ইন্টু 30। তাহলে আমি কি ধারণা আমার ক্লিয়ার হবে ওখানে? তাহলে M12 আমার ডায়ামিটারটা, যে ডায়ামিটার রয়েছে নাটের, সেই নাটের ডায়ামিটার কিন্তু হেড দিয়ে বিশ্লেষণ করা হয় না, এটা হলো হেড। এই হেড দিয়ে আমার নাটের ডায়ামিটার বিশ্লেষণ করা হয় না, নাটের ডায়ামিটার বিশ্লেষণ করা হয় সেটা হলো আমার এই পেছন দিকের এই জায়গাটা থেকে আমার নাটের ডায়ামিটার মেনশন করা হয়। স্কেল দিয়ে যদি আমি এটাকে দেখি তাহলে একটা হবে মাইনর ডায়ামিটার, একটা হবে মেজর ডায়ামিটার। মেজর ডায়ামিটার কোনটা? আমার এই পিঞ্চ যেগুলো রয়েছে মানে থ্রেড যেগুলো আছে ফুলে আছে, এই যে পেছনটা রয়েছে এই পেছনের এই সিঙ্কের জায়গাটা, এই জায়গাটা হলো আমার মাইনর ডায়ামিটার। আর থ্রেড যেটা আছে থ্রেডটা ফুলে রয়েছে তাহলে এই ডায়ামিটারটা একটু বেশি হবে, ওটাকে মেজর ডায়ামিটার বলছি। ওটা অরিজিনাল ডায়ামিটার হলো ওইটা আমার। তাহলে আমি কি কি দেখলাম? একটা হলো আমার ডায়ামিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার ডায়ামিটারটা কোনটা, এইটা হলো আমার ডায়ামিটার। আমার পিঞ্চ, পিঞ্চ কোনটা? পিঞ্চ হলো এই যে আমার থ্রেডগুলো রয়েছে, এই থ্রেডগুলোর একটা থেকে একটা ডিস্টেন্সকে বলা হয় পিঞ্চ। তাহলে 1.5 mm। আর লেন্থ, লেন্থ তো বুঝতেই পারছেন, এই হেড পুরোটা নয়, কিন্তু পুরোটা আমার লেন্থ নয়। লেন্থ আমি যেখান থেকে থ্রেড শুরু হয়েছে, মানে এই 16 নাটটায় যদি আমি দেখাই, যেখান থেকে থ্রেডটা শুরু হয়েছে এবং যেখানে আমার শেষ হয়েছে, এইটা হলো আমার লেন্থ। এখানে আমি 16 যে নাটটা ইউজ করেছি, এই 16 নাটটার আমার লেন্থ আছে হলো 60 mm। তাহলে 16 ইন্টু 60 ইন্টু 1.5, বা আমি বলতে পারি ডায়ামিটার হলো 16, পিঞ্চ হলো 1.5 আর লেন্থ হলো 60 mm। তাহলে কমপ্লিট ডেফিনেশন একটা নাট বোল্টের ক্ষেত্রে তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই হেড যেটা আছে, হেডের ওপর অনেক সময় দেখবেন আপনারা MM লেখা থাকে, কোম্পানির নাম লেখা থাকে, আবার দেখা যাবে কোনো সময় কি লেখা থাকে? BSW লেখা থাকে, এটা হলো ব্রিটিশ ইউনিট। আর MMও লেখা থাকে, যে নাটটার পুরো ডায়ামিটারটাই হলো, বা পিঞ্চটা বা লেন্থ পুরোটাই আমি MM দিয়ে বিশ্লেষণ করেছি। তাহলে আমরা এই ধরনের 16 যে নাট আছে, বোল্ট আছে, আমরা এইভাবে ইউজ করি বিভিন্ন জায়গায় অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। জেনারেলি 12 নাট আমাদের ইউজ হয় ট্রান্সমিশন লাইনে, সাবস্টেশনের মধ্যে 12 নাট, 10-এর নাট, এগুলো জেনারেলি ইউজ হয়। আর এর ওপরে যে নাটগুলো আছে সেগুলো স্ট্রাকচার ইউজ হতে পারে, বা স্পেশাল টাইপের কানেক্টার যদি কিছু থাকে সেখানে আমাদের ইউজ হয়। এইবারে আমাদের প্রশ্ন হলো, আমার কোনো নাটের ওপরে 8.8 লেখা আছে, একটা নাটের ওপরে 8.8 লেখা আছে, এটার মানে কি? এই 8.8টাকে আমি বিশ্লেষণ করতে গেলে প্রথমে দেখব শুধু যে 8টা আছে, এই 8টাকে বলা হয় আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ আর 0.8 যেটা আছে এটাকে বলা হয় ইয়েল্ড স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ মানে এই স্ট্রেংথ পর্যন্ত এক ট্রেস বা স্ট্রেন সহ্য করতে পারবে। আর 0.8 এর ক্যালকুলেশন একটা আছে, আমি পরে দেখাচ্ছি। এই ইয়েন্ড স্ট্রেন্থ যেটা আছে, এই ইয়েন্ড স্ট্রেন্থটা আমি কি করব? এটা হলো সাস্টেনেবল স্ট্রেংথ। এই স্ট্রেন্থ যদি এই নাটের ওপরে দেওয়া হয়, এ কিন্তু সেটাকে পারমিট করতে পারবে। আর এর ওপরে যদি কোনো স্ট্রেন দেওয়া হয়, আস্তে আস্তে কিন্তু এটা ডিটোরিয়েট করবে এবং ডেঞ্জারাস একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে। বা ডেঞ্জারাস যদি দেখেন কোনো লুজ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে যে স্ট্রেন বা ট্রেস জেনারেট করছে, যার জন্য এই নাটটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করে এবং সেটা পড়ে যায়। সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ
স্ট্রেস এবং স্ট্রেনের জন্য ডিপেন্ড করে। তাহলে আমাদের কিছু ক্যালকুলেশান আছে, যে ক্যালকুলেশানটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে 8.8 আমি বলছিলাম, তাহলে 8টা আমার কি, 8টা আলটিমেট স্ট্রেন। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে পাবো 800 মেগাপাস্কাল বা নিউটন মিটার পার এমএম। এই 800 নিউটন মিটার পার এমএমটা হলো এর সাস্টেনেবল, ম্যাক্সিমাম সাস্টেনেবল ক্যাপাসিটিস অফ দিস নাট। যে নাটের ওপরে 8.8 লেখা আছে সেইটা। আর 0.8 মানে হলো ইয়েল স্ট্রেংথ। এই ইয়েল স্ট্রেংথটা কি? ইয়েল স্ট্রেংথটা হলো এর মিনিমাম, যেটা মানে সাস্টেন করতে পারবে বা যেখান থেকে সাস্টেনেবল ক্যাপাসিটিটা স্টার্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইয়েল্ড স্ট্রেংথ। এটাকে আমি যদি 800 মেগাপাস্কাল দিয়ে যদি 0.8কে গুণ করি তাহলে আমি পাবো 640, মানে 640 মেগাপাস্কেল। এই 640 মেগাপাস্কেলই হলো এর মিনিমাম স্ট্রেংথ বা স্ট্রেস সহ্য করার ক্ষমতা। এত অবধি এর স্ট্রেস সহ্য করতে পারবে এবং লং টাইম পর্যন্ত এ ফাংশন করবে যদি আমরা 640 মেগাপাস্কেল লোড বা ক্যাপাসিটি এর ওপরে আমি দিই। তাহলে এটা মনে রাখতে হবে আমাদেরকে। আরেকটা জিনিস আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো M12 নাটের এমটা হলো মেট্রিক, পিটা হলো পিচ, থ্রেড ডিস্টেন্স, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের ডিস্টেন্স 1.5 mm। এখানে আরেকটা আলোচনার মধ্যে এসেছিলাম আমরা, যেটা হলো ডায়ামিটার, পিঞ্চ আর লেন্থ দিয়ে একটা সম্পূর্ণ নাটকে আমরা বিশ্লেষণ করতে পারি। আর জেনারেলি আমাদের নাটের যে হেড হয়, এই মানে বোল্টের যে হেড হয় এবং যে নাট যেটা হয় সেটা হেক্সাগোনাল হয়। তাহলে হেক্সাগোনাল হেড হয় যাতে আমাদের স্প্যানার দিয়ে বলুন, রিং রেঞ্জ দিয়ে বলুন বা ডি রেঞ্জ দিয়ে বলুন, যে রেঞ্জই হোক আমরা ইউজ করি, সেলাই রেঞ্জ আমরা ইউজ করি, সেই রেঞ্জ দিয়ে আমরা যাতে এটাকে অ্যাটাচ করতে পারি, মানে ঠিক মতন ধরতে পারি, তার জন্য আমাদের হেক্সাগোনাল হেড হয়। এবং আমরা তো এটাকে রোটেশন মোশনে ঘোরাই, রোটেশন মোশনে ঘোরাতে গেলে আমি আস্তে 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 এটাকে ঘোরাতে হবে। তাহলে প্রত্যেকটা থ্রেডের মধ্যে আমি তাহলে স্ট্রেংথটা কিন্তু 100% পাবো, যার জন্য এটাকে হেক্সাগোনাল হেড আমাদেরকে করা হয় জেনারেলি। আরেকটা আছে আমাদের স্প্যানার, আমরা কি ইউজ করব সেটার একটা ফর্মুলা আছে, খুব সহজে আপনি মনে রাখতে পারবেন বা খুব সহজে আপনি নাট দেখে বলে দিতে পারবেন যে এটা কোন স্প্যানার আপনি ইউজ করবেন। তাহলে এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা আলোচনা করব। যদি বোল্ট ডায়ামিটার আমরা যদি জানি, তাহলে বোল্ট ডায়ামিটার সাপোজ ধরুন 12, সেটার সঙ্গে আমার 1.5 গুণ করে 1 যোগ করতে হবে, করলে আমি কি পেয়ে যাব 19 mm। তাহলে 12 যে আমার এমএমের 12 mm যে আমার নাট, 12 mm ডায়ামিটারের যে নাট আমি ইউজ করব, তার জন্য আমি স্প্যানার ইউজ করব 19 mm এর ইউজ করব। সোজাভাবে আপনাকে মনে রাখতে গেলে কি করতে হবে, 12 mm আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কত স্প্যানার আপনি ইউজ করবেন এটাতে। তাহলে আপনার সঠিক নিয়ম হলো 12 তার হাফ 6 প্লাস 1 করলে 19। এবার ধরুন 8, এই 8-এর আপনাকে একটা নাট বোল্ট দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এখানে কোন স্প্যানারটা ইউজ হতে পারে আপনি বলুন। তাহলে আপনি কিভাবে বলবেন, 8 × 1.5 প্লাস 1 করলে 13 হচ্ছে। তাহলে এখানে আপনাকে সহজভাবে মনে রাখতে গেলে আপনি গুনটুন করতে হবে না, 8 + 4 + 1, 8-এর অর্ধেক 4 সবাই জানে, তাহলে এটা 13। তাহলে 13 mm এর আমার কিন্তু স্প্যানার ইউজ করতে হবে 8 mm এর নাট বোল্ট খুলতে গেলে বা লাগাতে গেলে। তাহলে আমরা জানি যে আপ টু M14, মানে M14 মানে 14 mm এর যে আমার ডায়ামিটার পর্যন্ত যে নাট আছে, তার জন্য এই ফর্মুলাটা, মানে যে বোল্ট ডায়ামিটার ইন্টু 1.5 প্লাস 1 বা বোল্ট ডায়ামিটার প্লাস ডায়ামিটারের হাফ প্লাস 1 করলে আমি পেয়ে যাব হলো M14 নাট পর্যন্ত যে ক্যাপাসিটি বা যে স্প্যানার আমি ইউজ করব, তার ফর্মুলা আমি এখান থেকে জানতে পারবো। যদি M16, M18, M20 এই ধরনের নাট বোল্ট হয়, তখন আমাকে কি করতে হবে, যে বোল্ট ডায়ামিটার যেটা হবে, ধরো M16-এর সঙ্গে 1.5 শুধু গুণ করতে হবে এবং মাল্টিপ্লিকেশন করতে হবে, করলেই কিন্তু আমরা পেয়ে যাব 24। তাহলে 16 mm এর যদি আমার নাট বোল্ট খুলতে হয় বা লাগাতে হয়, তাহলে 24-এর স্প্যানার আমার প্রয়োজন। তাহলে এখানেও একটা সহজ উপায় আমার কি আছে, 16 + 8 = 24। আপনাকে মনে রাখতে হবে 16-র সঙ্গে তার হাফ যোগ করতে হবে, করলে আপনি সঠিক স্প্যানারের মাপ পাবেন। 18 × 1.5, 18-র জন্য আপনি 27, 3 নং 27,
20-র জন্য যদি করেন তাহলে 30 লাগবে আপনার স্প্যানারের সাইজ। এইভাবে আপনি কিন্তু সঠিক স্প্যানার আপনি চুজ করে নিতে পারবেন। তাহলে সেইভাবে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে সহজ প্রসেসে, এবং সঠিকভাবে আপনাকে যদি ডায়ামিটার বলে দেওয়া হয় এবং স্প্যানার জিজ্ঞেস করা হয়, আপনি কিন্তু সঠিকভাবে তার উত্তরটাও দিতে পারবেন, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু সঠিক স্প্যানার এগিয়ে দিতে পারবেন কাউকে না জিজ্ঞেস করে। শুধু বোল্টের সাইজটা আপনাকে জানতে পারলেই আপনি পারবেন। তাহলে একটা নাটের ইনডোর ডায়ামিটার আর আউটডোর ডায়ামিটার মোটামুটি একটা আমরা আলোচনা করব। তাহলে একটা ইনডোর ডায়ামিটার যদি আমার হয় কোনো M2.5 বোল্টের মাথায়, তো বোল্টের পেছনে যে সিঙ্ক পজিশানটাকে আমি অলরেডি আলোচনা করেছি। এই পজিশানটার যে ডায়ামিটারটা এইটাই হলো, যদি 2.5 হয় তাহলে এর আউটডোর ডায়ামিটার মানে যে বোল্টটা আমি ইউজ করব, সেই বোল্টটায় যে স্প্যানারটা ইউজ করব সেটা 5 mm হতে হবে। 3 হলে 5.5 জেনারেলি নেই, আমার 6 ইউজ করতে হবে, এবং 3 থাকলে আমার কি হবে, সেখানে 6-এর আমার স্প্যানার ইউজ করতে হবে। 4 থাকলে 7-এর স্প্যানার ইউজ করতে হবে, 5 থাকলে 8-এর স্প্যানার ইউজ করতে হবে, 6 থাকলে 10-এর স্প্যানার ইউজ করতে হবে, 8 থাকলে 13-এর স্প্যানার ইউজ করতে হবে, 12 থাকলে 19-এর স্প্যানার ইউজ করতে হবে, 14 থাকলে 22 স্প্যানার ইউজ করতে হবে, 16 থাকলে 24-এর স্প্যানার ইউজ করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, M10 এই যে এই নাটটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা আলাদা। এই নাটটার ক্ষেত্রে ফর্মুলা কি আলাদা, আমি এখানে একটা ফর্মুলা আপনাদেরকে বলেছিলাম যে M14 পর্যন্ত থাকলে বোল্টের যে mm ইন্টু 1.5 + 1, এই ফর্মুলা কিন্তু M10-এর জন্য ধার্য নয়। M10-এর জন্য করতে গেলে আপনাকে কি করতে হবে, M10-এর জন্য করতে গেলে 10 ইন্টু 1.5 + 2, এটা আপনাকে মনে রাখতে হবে। কেন, এইটা আপনার 17 mm 16 mm-এর কিন্তু এটা হয় না, কোনো স্প্যানার হয় না, জেনারেলি 17 mm হতে হবে। তাহলে 17 mm-এর জন্য আমি M10-এর ক্ষেত্রে স্পেশালি আমি কিন্তু 2 অ্যাড করব, এখানে আমার 1 এবং 2। সো আজকের আলোচনায় আমরা যেটা শিখলাম সেটা হলো আমাদের যে নাট বোল্ট রয়েছে, সেই নাট বোল্টের আমরা সঠিক নাট বোল্ট কী করে ধারণ করব, বা একটা নাট বোল্টের সঠিক ডায়ামিটার বা সঠিকভাবে একটা নাট বোল্টকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যেগুলো জানার প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তারপর একটা নাটের একটা মেট্রিক ইউনিট থাকে, তার পিচ থাকে, তার থ্রেড অ্যাঙ্গেল থাকে, তার হেক্সাগোনাল হেড হয়, তার ডায়ামিটার হয়, পিঞ্চ হয়, লেন্থ হয়, এগুলো নিয়ে আলোচনা করলাম। আর আলোচনা করলাম কিছু ফর্মুলা, যে আপনি সঠিক নাট বোল্টের ক্ষেত্রে কোন স্প্যানার ইউজ করবেন, এবং সেটা ফর্মুলার মাধ্যমে আপনাকে মনে রাখতে হবে। কেন, আপনার লেবার যখন কাজ করবে বা কেউ যখন কাজ করবে তার সামনে কিন্তু সেই জিনিসটাকে আপনাকে এগিয়ে দিতে হবে। সেখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে গেলে বা জিজ্ঞেস করলে হবে না যে কত স্প্যানার দেবো। সে যদি বলে 12 নাট, আপনি সঙ্গে সঙ্গে 19টা এগিয়ে দেন। সে যদি বলে 14 নাট, আপনি সঙ্গে সঙ্গে 22টা এগিয়ে দেন। যদি 8-এর নাট বলে 13টা সঙ্গে সঙ্গে এগিয়ে দেন। কিন্তু 10-এর ক্ষেত্রে আপনাকে 17 mm স্প্যানারটা কিন্তু এগিয়ে দিতে হবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই সঠিক প্রসেসের মাধ্যমে আমি নাট বোল্ট নির্ধারণ করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি স্প্যানার দিয়ে আমি কাজটাও করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই জানেন আমার চ্যানেলের নাম রিয়েল লাইফ ইন্দ্রজিৎ পাল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।